হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ইউজ টু এর ব্যবহার সম্পর্কে। এই ভিডিওতে আমরা মূলত দেখব শুধুমাত্র ইউজ টু এর মিনিং এবং এর ব্যবহার কি করে করতে হয়। এরপর বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর এর সঙ্গে কি করে ইউজ টু এর ব্যবহার করতে হয় এবং কি করে গেট ইউজ টু এর ব্যবহার করতে হয়। তো আপনাদের যাদের ইউজ টু এর ব্যবহার নিয়ে সমস্যা রয়েছে, আশা করছি এই ভিডিওটি দেখার পর ইউজ টু এর ব্যবহার সম্পর্কে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো সবার প্রথমে আমরা দেখব কি করে শুধুমাত্র ইউজ টু এর ব্যবহার করতে হয়। তো ইউজ টু মূলত অতীত অভ্যাস এবং অতীতের স্থিতি বোঝাতে ব্যবহার হয়। যেমন আপনি কোনো কিছুতে অতীতে অভ্যস্ত ছিলেন কিন্তু বর্তমানে অভ্যস্ত নেই, অর্থাৎ অতীতে আপনার কোনো কিছু করার অভ্যাস ছিল কিন্তু বর্তমানে সেই অভ্যাসটা নেই, অর্থাৎ আপনি সেই কাজটা এখন আর করেন না। তো এই অতীত অভ্যাস বোঝাতে ইউজ টু এর ব্যবহার হয় এবং অতীতের কোনো স্থিতি বোঝাতেও ইউজ টু এর ব্যবহার হয়। তো এক্ষেত্রে ইউজ টু দিয়ে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে এবং তারপরে ইউজ টু বসাতে হবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন আমি সেখানে যেতাম, আই ইউজ টু গো দেয়ার। তো আপনি বলছেন যে আমি সেখানে যেতাম, অর্থাৎ আপনি অতীতের কথা বলছেন যে আপনি অতীতে সেখানে যেতেন কিন্তু হয়তো বর্তমানে আর যান না। তো আপনি বলছেন আমি সেখানে যেতাম, আই ইউজ টু গো দেয়ার। আমি ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল। তো আমি ফুটবল খেলতাম অর্থাৎ অতীতে আমি ফুটবল খেলতাম, আমার ফুটবল খেলার অভ্যাস ছিল কিন্তু বর্তমানে হয়তো আমি খেলি না। তো আমি বলছি আমি ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল। কলকাতায় আসার আগে আমরা শিলিগুড়িতে থাকতাম, উই ইউজ টু লিভ ইন শিলিগুড়ি বিফোর উই মুভ টু কলকাতা। তো দেখুন এখানে কলকাতা আসার আগের স্থিতি এখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে অতীতের একটা স্থিতি বোঝানো হচ্ছে যে আমরা আগে শিলিগুড়িতে থাকতাম কিন্তু এখন আর থাকি না। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে কলকাতায় আসার আগে আমরা শিলিগুড়িতে থাকতাম। তো শিলিগুড়িতে থাকাটা আমাদের অতীতের কোনো স্থিতি বোঝাচ্ছে। তো আপনি বলছেন কলকাতায় আসার আগে আমরা শিলিগুড়িতে থাকতাম, উই ইউজ টু লিভ ইন শিলিগুড়ি বিফোর উই মুভ টু কলকাতা। ল্যাপটপ কেনার আগে আমার কাছে একটা মোবাইল ছিল, আই ইউজ টু ওন এ মোবাইল বিফোর আই বট এ ল্যাপটপ। তো এখানে ল্যাপটপ কেনার আগের স্থিতি বোঝানো হচ্ছে যে ল্যাপটপ কেনার আগে আমার কাছে একটা মোবাইল ছিল, অর্থাৎ আমি একটা মোবাইল ওন করতাম, আই ইউজ টু ওন এ মোবাইল বিফোর আই বট এ ল্যাপটপ। তো এগুলো ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স, অর্থাৎ সদর্থক বাক্য। তো এরপরে আমরা দেখব যে ইউজ টু দিয়ে কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে আমাদের ডিড বসবে এবং তারপরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ইউজ টু। বন্ধুরা, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ইউজ টু বসে, ইউজড টু বসে না, কারণ এখানে প্রথমে ডিড বসেছে আর ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম। তো যেহেতু এখানে হেল্পিং ভার্বের পাস্ট ফর্ম বসবে তাই এখানে ইউজ টু বসবে। যেমন তুমি কি ফুটবল খেলতে, ডিড ইউ ইউজ টু প্লে ফুটবল। তো তুমি কি ফুটবল খেলতে অর্থাৎ এখানে অতীতের অভ্যাসের কথা জিজ্ঞেস করছে যে আপনি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলেন কিনা। তো সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি ফুটবল খেলতে, ডিড ইউ ইউজ টু প্লে ফুটবল। সে কি বাইক চালাতো, ডিড হি ইউজ টু রাইড এ বাইক। তো এখানে অতীতের অভ্যাসের কথা জিজ্ঞেস করা হচ্ছে। তো এরকম আমি বলতে পারি যে যখন সে স্টুডেন্ট ছিল সে কি বাইক চালাতো, ডিড হি ইউজ টু রাইড এ বাইক। তোমরা কি কলকাতায় থাকতে, ডিড ইউ ইউজ টু লিভ ইন কলকাতা। তো এখানে অতীতের কোনো স্থিতির কথা জিজ্ঞাসা করা হচ্ছে। তো ধরুন আপনি এখন শিলিগুড়িতে থাকেন, তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যে তোমরা কি আগে কলকাতায় থাকতে, ডিড ইউ ইউজ টু লিভ ইন কলকাতা। তো এগুলো ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আমরা দেখব নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড এবং তারপরে নট এবং তারপরে ইউজ টু। তো আমি অলরেডি বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ টু বসে, ইউজড টু বসে না। যেমন আমি সেখানে যেতাম না, আই ডিড নট ইউজ টু গো দেয়ার। তো আমি সেখানে যেতাম না অর্থাৎ আমার সেখানে যাওয়ার অভ্যাস ছিল না বা আমি সেখানে যেতে অভ্যস্ত ছিলাম না। তো আমি বলছি যে আমি সেখানে যেতাম না, আই ডিড নট ইউজ টু গো দেয়ার। আমি ফুটবল খেলতাম না, আই ডিড নট ইউজ টু প্লে ফুটবল। তো আমি যখন ছোট ছিলাম আমি ফুটবল খেলতাম না।
আই ডিড নট ইউজ টু প্লে ফুটবল। তারা কলকাতায় থাকতো না। দে ডিড নট ইউজ টু লিভ ইন কলকাতা। তো অতীতের অভ্যাস বা অতীতের কোনো স্থিতি বোঝাতে ইউজ টু এর ব্যবহার হয়। তো এরপরে আমরা দেখব বি ভার্ব অর্থাৎ ইজ এম আর এর সঙ্গে কি করে ইউজ টু এর ব্যবহার হয়। তো ইজ এম আর সাথে ইউজ টু বর্তমান অভ্যাস বোঝাতে ব্যবহার হয়, অর্থাৎ বর্তমানে আপনি কোনো কিছুতে অভ্যস্ত বা বর্তমানে আপনার কোনো অভ্যাস আছে এরকম বোঝাতে ইজ এম আর এর সঙ্গে ইউজ টু ব্যবহার হয়। এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ইজ এম আর এবং তারপরে ইউজ টু এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসবে এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন আমি গিটার বাজাতে অভ্যস্ত বা আমার গিটার বাজানোর অভ্যাস আছে। আই অ্যাম ইউজ টু প্লেয়িং দ্য গিটার। তো এখানে বর্তমানের অভ্যাস বোঝানো হচ্ছে যে বর্তমানে আমি কিছুতে অভ্যস্ত, অর্থাৎ আমি গিটার বাজাতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু প্লেয়িং দ্য গিটার। আমার গান গাওয়ার অভ্যাস আছে বা আমি গান গাইতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু সিঙ্গিং এ সং। আমরা ভাত খেতে অভ্যস্ত। উই আর ইউজ টু ইটিং রাইস। সে গিটার বাজাতে অভ্যস্ত নয়। হি ইজ নট ইউজ টু প্লেয়িং দ্য গিটার। তো এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স। সে গিটার বাজাতে অভ্যস্ত নয়। হি ইজ নট ইউজ টু প্লেয়িং দ্য গিটার। আমি রুটি খেতে অভ্যস্ত নই। আই এম নট ইউজ টু ইটিং ব্রেড। আই এম নট ইউজ টু ইটিং ব্রেড। আমি রুটি খেতে অভ্যস্ত নই। তো এখানে বর্তমানে আমি কোনো কিছুতে অভ্যস্ত নই এরকম বোঝানো হচ্ছে। আমি গান গাইতে অভ্যস্ত নই। আই এম নট ইউজ টু সিঙ্গিং এ সং। আই এম নট ইউজ টু সিঙ্গিং এ সং। তো এরকমভাবে আপনারা ইজ আমারের সঙ্গে ইউজ টু বসিয়ে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারেন। তো এরপরে আমরা দেখব গেট ইউজ টু এর ব্যবহার। তো গেট ইউজ টু কোনো কিছুতে অভ্যস্ত হওয়া বোঝায়, অর্থাৎ কোনো কিছুতে অভ্যস্ত হওয়া বোঝাতে গেট ইউজ টু এর ব্যবহার হয়। তো এখানেও সেন্টেন্স গঠনের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম বসবে। যেমন তারা বই পড়তে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু রিডিং এ বুক। তো হয়তো বর্তমানে তারা বই পড়তে চায় না বা বই পড়তে অভ্যস্ত নয়, তো এখন একটু একটু করে বই পড়ছে। তো আপনি বলছেন যে তারা বই পড়তে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু রিডিং এ বুক। তুমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্পিকিং ইন ইংলিশ। তো আপনি হয়তো এখন ইংরেজি বলতে অভ্যস্ত নন, একটু একটু করে আপনি ইংরেজি বলেন। তো আমি আপনাকে বলছি যে তুমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্পিকিং ইন ইংলিশ। সে গান গাইতে অভ্যস্ত হয়ে যাবে। হি উইল গেট ইউজ টু সিঙ্গিং এ সং। তো এরপরে দেখা যাক নেগেটিভ সেন্টেন্স। তারা বই পড়তে অভ্যস্ত হবে না। দে উইল নট গেট ইউজ টু রিডিং এ বুক। তুমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হতে পারবে না। ইউ ক্যান নট ইউজ টু স্পিক ইন ইংলিশ। সে গান গাইতে অভ্যস্ত হবে না। হি উইল নট গেট ইউজ টু সিং এ সং। তো এগুলো ছিল গেট ইউজ টু এর ব্যবহার। তো কোনো কিছুতে অভ্যস্ত হওয়া বোঝাতে গেট ইউজ টু এর ব্যবহার হয়। তো এরপরে আমরা দেখব গেটিং ইউজ টু। তো গেটিং হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, অর্থাৎ কেউ কোনো কিছুতে অভ্যস্ত হচ্ছে এরকম বোঝাতে গেটিং ইউজ টু এর ব্যবহার হয়। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ইজ আর বসবে এবং তারপরে গেটিং ইউজ টু এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হচ্ছি। আই এম গেটিং ইউজ টু স্পিক ইন ইংলিশ। তো হয়তো আপনি ইংরেজি বলার চেষ্টা করছেন অল্প অল্প করে, তো আপনি অল্প অল্প করে ইংরেজি বলতে অভ্যস্ত হচ্ছেন। তো সেই কথাটা আপনি বলছেন যে আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হচ্ছি। আই অ্যাম গেটিং ইউজ টু স্পিক ইন ইংলিশ। সে ক্রিকেট খেলতে অভ্যস্ত হচ্ছে। হি ইজ গেটিং ইউজ টু প্লেয়িং ক্রিকেট। তো হয়তো সে এতদিন ক্রিকেট খেলতো না, তো সবার সাথে সাথে সে ক্রিকেট খেলছে, তো আস্তে আস্তে সে ক্রিকেট খেলতে অভ্যস্ত হচ্ছে। তো আমরা বলছি যে সে ক্রিকেট খেলতে অভ্যস্ত হচ্ছে। হি ইজ গেটিং ইউজ টু প্লেয়িং ক্রিকেট। তারা কাজ করতে অভ্যস্ত হচ্ছে। দে আর গেটিং ইউজ টু ওয়ার্কিং। তো হয়তো তারা অলস, তো তারা কাজ করতো না, কিন্তু এখন তারা কাজ করতে অভ্যস্ত হচ্ছে। তো তারা কাজ করতে অভ্যস্ত হচ্ছে। দে আর গেটিং ইউজ টু ওয়ার্কিং। দে আর গেটিং ইউজ টু ওয়ার্কিং। তো এগুলোই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো কোথাও যদি কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।